শুরু করছি রিত মায়ার প্রেমগাথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৩। কাঠফাটা তপ্ত দুপুরের রোদে অতিষ্ঠ ধরণী। প্রহর তাপে যখন সূর্যটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাটাও ঠিক সিদ্ধ আলুর মতন হয়েছে। আমার একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীর অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষই কেমন ঘেমে ঘুমে যা তা অবস্থা। উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সিদ্ধ আলুর মতন হয়েছে। বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দের জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠের আসনে বসা শিক্ষার্থীবৃন্দের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের অবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যান রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে। আর এদিকে উফ, এই অতিষ্ঠ গরমে এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে আমার। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালা পোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালা পোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চের পেছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি। আমার সাথে জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল, নাম শ্রেয়া। তিনজনের হাতেই একটা করে রজনীগন্ধার ডালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল চারপাশে সিনিয়রের প্রহরীদারির জন্য। ব্যর্থতা আর অমনোযোগিতায় ফের চোখ ঘুরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলেই বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার, আরাফ খান, নিহাল খান, রিত খান সবাই আছে একের পর এক বসা অবস্থায়। ইতোমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়া থেকে। যেহেতু শ্রেয়া চট্টগ্রামের মেয়ে, তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা। তবে সবচেয়ে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো রিত খানের পরিবার নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি রিত খানের সাথে ঢাকা থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে। তার মানে রিত খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা যাই হোক, এবার মূল কথায় আসি। রিত খানের বাপদাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে। সেই ব্রিটিশ আমল থেকে রাজনীতির খাতায় নাম তাদের। বর্তমানে রিত খান এই কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। রিত খানের বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরের মন্ত্রী। জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামেই থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবারদের নিয়ে। রিত খান ঢাকা থাকেন মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটা ছিল রিত খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র, বাবাকে সমর্থন করার। তবে আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না। তবে বলতে হবে লোকটা রিত সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হবার মতো। সকল দিকে আপাতত ওনার মধ্যে ছিল। এই যে এই মুহূর্তে উনি রিত ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখ নিজের দাদাভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছি, এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। ওনার গাম্ভীর্য, ওনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এজন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজে ছবি তোলার বাহানায় শুধু ওনার ছবি তুলছে জুম করে করে। আমি সেটা দেখছি আর মনে মনে কী ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পিছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিলাম। আরে ভাই আপনি বলুন,
হিসাব করবই বা না কেন? সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এ কথাই আসে যে তার হয়তো কোটিখানেক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে। নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটে পানি খায় এরা, তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। রিদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ করে শান্তি পেয়েছিলাম। কিন্তু কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিদ নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন 3টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়োই ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে। বাকি স্টুডেন্টরা যে যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল, আমরাও চলে যাব। কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতেই হতভম্ব হয়ে যাই আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই কক্ষে ভিতর রিদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত 3টা মানুষকেই দেখে নিই। রিদ খান ল্যাপটপে সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রিদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন। আমি রুমে ঢুকতে প্রথমে চোখাচোখি হয়েছিল রিদ খানের সঙ্গে, সেজন্য তখনকার অপমানিত চক্ষু লজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম আমার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে, হাতে কিছু কাগজপত্র নিয়ে। হয়তো তাড়াহুড়োয় ম্যাম এই কাগজগুলো গোটাচ্ছে। আমাকে দেখেই ম্যাম বলে উঠল, কী চাই? আমি হাঁসফাঁস করে আর চোখে রিদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতোমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ইতস্তত গলায় বললাম ম্যামকে, ম্যাম আমার ব্যাগ আর ফোনটা চাই। ওহ, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগপত্র দিয়ে দিবে, যাও। জি ম্যাম। জড়তায় মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম। চুপিসারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম রিদ খানের গম্ভীর গলা, আপনি খেয়েছেন? কিছুটা চমকে পিছন ফিরলাম। রিদ খান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে, বিষয়টি আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পেছন ঘোরার সাথে সাথে রিদ খানের উদ্দেশ্যে মিহিসুরে বলে ফেললাম, না স্যার। আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে। পাশ থেকে রিদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, না স্যার, খাবো একটু পর। কি বোকা মেরে! বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। আপনি খেয়েছেন? সমাদরের কথাটা রিদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল। আমি মাঝ থেকে ভিন দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝেই অন্যের কথার উত্তর দিয়ে নিজে লজ্জিত হলাম। উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রিদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ, কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি! লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছিলাম না। বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত, ঠিক তখনই শুনলাম রিদ খানের পুনরায় গম্ভীর গলা স্বর। তিনি ম্যামকে বললেন, আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নেবে। রিদ খানের কথাই সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল, জি স্যার যাচ্ছি, কিন্তু আপনার ম্যামকে বলতে তিনি পুনরায় বললেন,
আপনি এখন আসতে পারেন ম্যাডাম। ওনার অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তিতে দ্রুততার সঙ্গে নিচের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টি বোধগম্য হতেই আস্তে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম, কিন্তু পেছন ঘুরতেই রিদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ, আপনি থাকুন মিস। আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি। তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে রিদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। এই মেয়ে, তোমাকে থাকতে বলছি না আমি। কোথায় যাচ্ছ তুমি? ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি। লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ তিনি। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিবে! আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমের অপমান করলো, আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরও শীতে গেলাম আমি। বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল সে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশেহারা হয়ে যায়, আমার অবস্থাটাও ঠিক তেমনই হয়েছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম, গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পিছন ফিরে ঘুরে বলেছিলাম, জি আমাকে। তৎক্ষণাৎ শক্ত গলার উত্তর আসলো ওনার, ইয়েস ইউ, কাম হিয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার রিদ সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পিছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাষা ভাষার চোখে। শুধু চমকেছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছিলাম আমি। এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল? যা আমি কোথায় বসেছিলাম দেখতে পেয়েছিল? আমি পিছনের সারিতে বসেছিলাম সেটা অবশ্যই দেখতে পেয়েছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁজা দিত আমার পিছনে বসা নেই? আমার হতবাক চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করলেন আমাকে, মিস আর মিসেস? ওনার কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, ম্যারিড আর আনম্যারিড? জি আনম্যারিড, মানে সিঙ্গেল। ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করছিল, এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, আমার কথাই উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডিঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন, টেবিলের সঙ্গে ঠেস দিয়ে আক্রোশে হিয়ালে গলায় বললেন, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এই জন্য আজকালকার মেয়েগুলা সহজেই মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, সেসব কথা। আপনি নিশ্চয়ই অবিবাহিত সিঙ্গেল নারী হবেন, আর আমাকেও সত্যি বলছেন, এটা আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিতা মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। লোকটার পরপর কথাই হা হয়ে গেলাম আমি। সবগুলো কথাই কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকিয়া করতে। ছি, কি খারাপ লোক! পরকিয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। ছি, এত রুচি খারাপ নেতাদের হয়! প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার। যাও, লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্র খারাপ, এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল। রিদ খানের বিরুদ্ধে হওয়ার কথা ছিল। আমার জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সব কিছু উড়িয়ে দিব।
বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। হঠাৎ দেখা হওয়া রিদ খানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষের যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। রিদ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না, কারণ রিদ খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল রিদ খানকে নিয়ে। আমি যখন রিদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তা ভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্ন, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পাইনি আমার নামটা? নাকি শুনেও এখন নাটক করছে আমার সাথে? যে আমার, আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছ থেকে জানতে চাইবো? লোকটার তেরামি কথাই বুঝলাম রিদ খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামো হয়, তাহলে পরিচিত মানুষদের সাথে এই লোক কতটা তেরামি করে আল্লাহ জানে। এত তেরামি করার জন্য এই লোকের একটা গার্লফ্রেন্ডও ঠিকেছে কি না কে জানে। তাছাড়া আমার মনে হয় লোকটা আমার নামটা জেনেও তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছে। এই জন্য আমিও রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করেই, ইসরাত জাহান। নামটা বলেই ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। উনি মিথ্যা নাম বলার অপরাধ আবারও ধমক দিয়ে আমাকে সেই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছুই করলো না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়া ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালে বলা নামটা উনি শুনেননি। হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন। এই জন্যই হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কোনো কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। নামটা সুন্দর, তবে আমার পছন্দ নয়, আউট। আবারও অপমান। লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে? আমি কি ইচ্ছা করে এখানে ছিলাম নাকি যে? বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকাচ্ছেন বারবার। মনে মনে অনেকটা চেতে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম রিদ খানের প্রশ্নসিক্ত গলার সুর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, পলাতক আর ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায় ব্রাহ্মণবাড়িয়াতে? ধৈর্যের সীমা অতিক্রম করেছিল সেদিন রিদ খান। তারপরই জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনই লোকটা ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে আমাদের বদনাম রটাচ্ছে। এখন যদি আমি পাল্টা উত্তর করতাম, তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙ্গুল দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমির বদনাম হবে বলে রাগ চেপে হন হন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে। নয়তো লোকটা যাতা বলে আমাকে আরও অপমান করত সেখানে থাকলে। শেষ হলো হৃদমায়ের প্রেম কথা উপন্যাসের 3য় পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটা কিন্তু অনেক মজার ছিল, তাই না? আমি অনেক হেসে ফেলেছি। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি হেসেছি, আপনারাও হাসুন। হাসলে কিন্তু হার্ট ভালো থাকে। আর বাই দ্য ওয়ে, ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে দিবেন, তাহলে আমি উৎসাহ পাই। ধন্যবাদ।